আচ্ছা, অসুবিধা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে সবাই দেখতে পাচ্ছেন, কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে দেখবেন সবাইকে আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমরা লাইভটা করব আমাদের এক পেইন মেডিসিন স্যারকে নিয়ে, এবং আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা, কিভাবে তার সেবা নিতে পারবেন বগুড়ায় হাসপাতাল বা বিভিন্ন জায়গায়, সেই ব্যাপারগুলো নিয়ে আপনারা শুনে নেবেন। এবং আপনাদের বাসায় বৃদ্ধ বাবা মা, দাদা দাদি, নানা নানি, ইভেন নিজেরা অনেকেরই পেইন সমস্যা আছে। যেমন আমি আজকে লাইভ করব, কিন্তু আমার আগে থেকেই কোমর ব্যথা। হ্যাঁ, তো ব্যথাটা আসলে আমাদের জীবনের একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের আসলে কিভাবে বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি, কিভাবে এখান থেকে আমরা সহজে ভালো থাকতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। আর যেহেতু এটা প্রায় প্রশ্ন উত্তরের মতো, আপনারা আশা করি ওনার কাছ থেকে ব্যথার কারণ এবং ব্যথায় হলে কি ব্যবহার করবেন না করবেন এই ব্যাপারগুলো জানতে পারবেন। তো আশা করব আপনারা যারা লাইভে অ্যাড হবেন তারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আশা করি আপনাদের প্রশ্নগুলা আমরা পাবো। আর কে কোথা থেকে যুক্ত আছেন এগুলা জানাবেন, আমরা চেষ্টা করব। যেহেতু আমি লাইভ করি, আপনাদের সাথে আমার কথা হয়। আর আমার এটা প্ল্যান যে যেহেতু আমি একটা ডিপার্টমেন্টের ডাক্তার, চর্মযৌন, তো আমি আমার সেক্টরটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু দেখা গেল যে বাংলাদেশে আসলে এরকম ডাক্তার অনেক আছে যারা অনেক ভালো মানুষের উপকার করে। তো এরকম মানুষজন খুঁজে খুঁজে আমি বের করে পেজে লাইভ করানোর চেষ্টা করি। যে বেশ কয়েকবার আমি টাইম দিয়েছিও আপনাদের সাথে, কিন্তু আসলে কখনোই ওইভাবে লাইভটা হয়ে ওঠে নাই। তো আজকে ব্যস্ততার ভিড়েই ভাইও সময় দিয়েছেন আপনাদের জন্য, তো আশা করি আপনাদের এটা কাজে লাগবে। তো যাই হোক, আমি ভাইয়ের কাছে দিচ্ছি, আপনারা ওইভাবে যোগাযোগ করেন। আর কার কি প্রশ্ন আছে, বাসায় বয়স্ক মানুষজন বা আদার্স কারো পেইন আছে কিনা, পেইন রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, সে ব্যাপারগুলো আপনারা ওনার সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে হাসপাতাল অথবা চেম্বারে আসতে হবে। দেখা করতে চাই তুইন আলী ইনশাল্লাহ ভাই, নিপু ভাই ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আছেন এটা জানাবেন। মানিকুল ইসলাম মানিক ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি নওগাঁ থেকে দেখছেন। আমাদের বড় ভাই নওগাঁতে যে শুক্রবারগুলোতে প্র্যাকটিস করেন পেইন মেডিসিনের, এবং উনি কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পও করেন। তো যাই হোক, এগুলো অনেক কিছু জানতে পারবেন তার কাছ থেকে। হ্যাঁ, শাহিন আলম ভাই ময়মনসিংহ থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন ওনাকে হ্যান্ড ওভার করছি, আপনারা হ্যাঁ ওনার সাথে ডিসকাস করবেন। আল্লাহ হাফিজ। কে কোথা থেকে দেখতেছো রিপ্লাই দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটু পানি খেয়ে শুরু করছি। আমি ডাক্তার মোহাম্মদ নূর আলম নয়ন, আমি ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট। দীর্ঘমেয়াদী ব্যথা বিশেষজ্ঞ। তো ব্যাপার যে দীর্ঘমেয়াদী ব্যথা বলতে কি বুঝি আসলে আমরা? দীর্ঘমেয়াদী ব্যথা 3 মাস পার হয়ে গেছে, যে কোনো ব্যথা, এটা 1 মিনিট। দীর্ঘমেয়াদী ব্যথা যে সকল ব্যথার সময়কাল 3 মাস পার হয়ে গেছে। তো 3 মাস পার হয়ে গেলে এটা নর্মাল হিলিং পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে বেশিরভাগ সময় একজন সুস্থ মানুষের শরীরে যে কোনো ইনজুরি যদি হয়, আমাদের বডির মধ্যে আল্লাহ সেই ক্যাপাবিলিটি দিয়ে রেখেছেন যে এর মধ্যে আমাদের বডি এই ইনজুরি থেকে বের করে ফেলবে, আমাদেরকে রিপেয়ার করে ফেলবে। তো আমরা যদি এমন কোনো ইনসিডেন্স ঘটে যে আমাদের শরীরে এমন কোনো
ইনজুরি আছে বা এমন কোনো উপাদান এর ভিতরে ঢুকে আছে যে কারণে আমাদের বডি, আমাদের পুরোপুরি শরীর হিলিং করতে পারছে না, সেই সময়ে আসলে আমরা মানে এই 3 মাসের মধ্যে ব্যথাটা রিপেয়ার হয় না। 3 মাসের মধ্যে যদি ব্যথাটা রিপেয়ার না হয় তাহলেই এটা দীর্ঘমেয়াদী ব্যথা বলা হয়। তো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন, আমরা প্রশ্ন উত্তর অনুসারেই আমরা আগাবো। আপনাদের যে কোনো ফ্যামিলিতে, আপনাদের নিজেদের এবং আপনাদের ফ্যামিলিতে এমন অনেক ফ্যামিলি মেম্বার রয়েছেন যে আপনাদের মা, বাবা, শ্বশুর, শাশুড়ি বা আপনারা নিজেরা বহুদিন ধরে 3 মাসের বেশি সময়, এখান থেকে 5 বছর 10 বছর পর্যন্ত ব্যথায় ভুগছেন এবং এই ব্যথা থেকে আস্তে আস্তে আপনার মানে ব্যথার জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না। এগুলোর জন্যই ইন্টারভেনশনাল পেইন মেডিসিন, এটা চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে লেটেস্ট যে ব্রাঞ্চ সেটা। তো এই ব্রাঞ্চে আমরা এই পদ্ধতিতে বা এই শাখায়, চিকিৎসা বিজ্ঞানের এই শাখার মাধ্যমে আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করি, যে আপনার রোগ থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে, এখানে আমরা যে ডিস্ক প্রোল্যাপস থাকতে পারে, বাংলায় আপনাদেরকে ডাক্তাররা যেরকম বলে যে হাড্ডি বেড়ে গেছে, হাড্ডি ক্ষয়ে গেছে, রগের মধ্যে চাপ খাইছে, এই যে জিনিসগুলো রয়েছে, অথবা হাঁটু ক্ষয়ে গেছে, তো এর জন্য আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন তারপরেও কাজ হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা ইন্টারভেনশনের মাধ্যমে আপনাকে অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরায় নিয়ে আসতে পারি। তো এখানে প্রথমে কোরবান রনির প্রতি অফুরন্ত ভালোবাসা তার ফলোয়ারদের, সবাইকে খুবই ধন্যবাদ। কোরবান রনি খুবই চমৎকার একজন মানুষ, চমৎকার একজন ডাক্তার। তো সবাই তার সাথে যুক্ত থাকবেন, সেও সবসময় রোগীদের সেবা করার চেষ্টা করে। তো কোরবান রনি, ওনাকে আপনারা পাবেন হচ্ছে, ওনাকে পেতে হলে সরাসরি উনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে আউটডোরে এখানে, অথবা ওনার প্রাইভেট চেম্বারে আপনি বনানী জেনারেলে, অথবা নওগাঁতে ওনার চেম্বার রয়েছে, ঢাকাতে চেম্বার রয়েছে, আপনারা জানেন ওনার চেম্বারগুলো কোথায়, সেখানে যোগাযোগ করবেন। আচ্ছা, নওগাঁতে যিনি রয়েছে, তো প্রথমে আমার পরিচয়টা একটু দিই। আমি ডাক্তার মোহাম্মদ নূর আলম নয়ন, আমি ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান। আমি WFS এ ফেলোশিপ করেছি এবং অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্টের উপরে আমার বেশ কিছু উচ্চতর প্রশিক্ষণ রয়েছে, খুব অত্যাধুনিক পদ্ধতিতে পেইন ম্যানেজমেন্টের। এর পাশাপাশি আমি ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন, এটা কমপ্লিট করেছি খুবই রিসেন্টলি। তো আমি বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে রয়েছি। তো এখানে আমাকে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অথবা আপনার ফ্যামিলিতে যদি এরকম ভুক্তভোগী লোকজন থাকে যে অনেক ডাক্তারকে দেখিয়েছেন, দেখানোর পরেও আপনার খুব একটা উপকার হচ্ছে না ওষুধ খেয়ে, তো এ ধরনের যদি হয় তাহলে আপনারা আমাকে বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে, আমি স্পেশালিস্ট চেম্বার যেটা আউটডোরে, এখানে 145 নাম্বার রুম, এখানে আমি বসি হচ্ছে প্রতি বৃহস্পতিবার। আপনাকে 10 টাকা করে টিকিট কেটে তারপরে আপনি এখানে আমাদের ইয়েতে আসতে হবে, হলো ডাক্তার নূর আলম নয়ন। এই কথা যদি মানে আপনারা ওখানে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে ডাক্তার নূর আলম নয়ন বললেই ওনারা 145 নাম্বার রুম এটা বললে ব্যথার আপনাকে টিকিট দিয়ে দিলে আমি আমার পেজে, মানে এই পেজে যে লাইভে আছি এখানে আমার মোবাইল নাম্বার, সরাসরি মোবাইল নাম্বার শেয়ার করছি। বগুড়াতে আমার চেম্বার যেটা সেটা ঠিকানাও শেয়ার করব। আমি অলরেডি আমার পেজের লিঙ্ক দিয়েছি, এখানে গেলে আপনারা আমার কাজগুলো দেখতে পারবেন। এবং এর পাশাপাশি হলো আমার মোবাইল নাম্বারও দিয়ে দিব। এবং এর পাশাপাশি হলো নওগাঁতে আমি এখানে ডাক্তার কোরবান আলী যে চেম্বারে বসে, ওই চেম্বারেই আমিও বসি প্রতি শুক্রবার। আপনারা যারা নওগাঁ থেকে দেখলাম মানিকুল ইসলাম মানিক আপনি বলছেন, আপনার ফ্যামিলিতেও যদি এরকম কেউ থাকে, আপনারা ওখানে আমি মাঝে মাঝে ফ্রি ক্যাম্প করছি, জাস্ট জনসচেতনতার জন্য, প্রচারণার জন্য। তো আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। মানে আমার
তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকবে এবং আশা করতেছি আপনার ফ্যামিলিতে যারা রয়েছেন ওনারা উপকৃত হবেন। আচ্ছা, 1 মিনিট, একটু ওইটাতে আমার মোবাইল নাম্বার, তারপর বগুড়ার ঠিকানা, নওগাঁর ঠিকানা, এগুলো একটু দিয়ে দাও। আর হচ্ছে কমেন্ট করে দাও, হলো কমেন্ট সেকশনে ওটা দিয়ে দাও, আর ওটা একটু শেয়ার করে ওইভাবে দিয়ে দাও। আচ্ছা, আপনারা আপনাদের ফ্যামিলিতে, আমরা তো শুরু করলাম, আপনাদের ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকেন, হ্যাঁ, ময়মনসিংহ থেকে দেখছেন শাহিন আলম ভাই, ধন্যবাদ আপনাকে। উনি রেদওয়ান আহমেদ রেফকি, উনি বন্ধু কেমন আছো? অফকোর্স এটা ইয়ের জন্য লেখা, কোরবান আলীর জন্য লেখা, কোরবান আলীর ফ্রেন্ড। হ্যাঁ, উনি খুব ভালো আছে। পটুয়াখালী থেকে বলছেন মোহাম্মদ নিপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আচ্ছা, জে সাদিক, ওনার চুলকানি হচ্ছে, ওনার স্কিন ডিজিজ। আশা করছি কোরবান আলী এখানে রেসপন্স করবে, উনি আছেন, উনি রেসপন্স করবে। আজকে আমাদের এই লাইভটাতে আমরা একটু ব্যথা বিষয়ে কথা বলবো। আপনারা যারা রয়েছেন, আপনারা আপনাদের ফ্যামিলিতে, আপনাদের নিজেদের অথবা আপনাদের ফ্যামিলির যারা ব্যথায় ভুগছেন, ব্যথায় আপনাদের ফ্যামিলির মানে অনেক চিকিৎসা করে উন্নতি হচ্ছে না, ইভেন ইন্ডিয়া সহ দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করিয়েছেন, ভালো হচ্ছেন না, আপনারা যদি শেয়ার করেন আশা করতেছি একটু সুপরামর্শ দিতে পারবো। আবির আহমেদ বগুড়া থেকে, ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। তোফায়েল হাসান, উনি প্রেগনেন্ট মহিলাদের জন্য দাঁতের কোনো ওষুধ আছে? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই এটার জন্য কোরবান আলী অবশ্যই এখানে রেসপন্স করবেন আশা করছি। আবিদ আবদুল্লাহ ফেনী থেকে দেখছেন, সাথে থাকুন। কেমন আছেন ভাই? ভালো, উনি ভালো আছে, আমিও ভালো আছি, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। এবার ভাই, কোমরে অনেক ব্যথা, বয়স 28, শাহিন আলম ভাই, উনি বলছেন কোমরে অনেক ব্যথা এবং বয়স 28 বছর বয়সে। এখানে আপনার কি কারণে কোমরে ব্যথা, এটা প্রথমে বের করতে হবে। আপনি আসলে কি করেন এটা জানতে পারলে ভালো হতো। আপনি যদি আমাদের সাথে থাকেন, এটা একটু কমেন্ট করে যদি জানান যে আমি আমার পেশায় এই। আসলে আমাদের কোমর ব্যথা নিয়ে একটু কথা বলি, জাস্ট আমি 2টা মিনিট সময় নিচ্ছি, আমি আবার আপনাদের সাথে যুক্ত হব। এটা আচ্ছা, শেয়ার সবাই এটা নিয়ে ওটাতে একটু বলতো, ওকে ফোন দিচ্ছি যে এটাতে লাইভে জয়েন করতে, এটা বাইরে নিয়ে যাই। আচ্ছা, কোমর ব্যথা নিয়ে যেহেতু প্রথম প্রশ্ন এসেছে, কোমর ব্যথা নিয়েই আমরা প্রথমে শুরু করব। কোমর ব্যথা এটা হচ্ছে লো ব্যাক পেইন, ইংরেজি টার্মিনোলজি হচ্ছে লো ব্যাক পেইন। তো লো ব্যাক জায়গাটা কত দূর আপনারা যদি দেখেন, এই যে বুকের বাতাটা আছে না, আমরা যে বুকের বাতা বলি, এর মধ্যে যে মানে রিবস যে জিনিসগুলো রয়েছে, এটা বুক বাংলায় যদি বলি বুকের বাতা, আমি আপনাদের সাধারণ মানুষের মতো করে বলছি। এখান থেকে ইনফেরিয়র গ্লুটিয়াল ক্রিজ, মানে আমাদের যে নিতম্ব বা পশ্চাৎ দেশ রয়েছে, এর একবারে নিচ পর্যন্ত, এর মধ্যে যেহেতু অনেকগুলো স্ট্রাকচার আছে, তাহলে ব্যথার কারণ অনেকগুলো। তো এর মধ্যে প্রত্যেকটা যে স্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটা স্ট্রাকচারে ইনজুরি হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, প্রদাহ হতে পারে, বা এর ভিতরে টিউমার হতে পারে, এর মধ্যে টিবি হতে পারে, ট্রমা হতে পারে, আঘাতপ্রাপ্ত, বা যে কোনো কিছু থেকেই এই ব্যথাগুলো শুরু হয়। কিন্তু সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। তো আমাদের মোর দ্যান 90% মানুষেই আমরা দীর্ঘ সময় যে বসে থাকি, সেডেন্টারি ওয়ার্কার, এটার থেকেই মানে আমাদের বসে থেকে কাজ, আমরা ব্যাংকে জব করি, আমরা টিচিং প্রফেশনে আছি, বা যে কোনো একটা প্রফেশনে যেটাতে খুব বেশি শারীরিক পরিশ্রম নাই, আমরা ডাক্তারি করতেছি বা অন্যান্য যে কোনো প্রফেশনে যে দীর্ঘ সময় বসে থাকি, এখানে এই
সিডেন্টারি ওয়ার্কারদের দীর্ঘ সময় বসে থাকার জন্যই আমাদের মেরুদণ্ডের মধ্যে আমাদের টোটাল যে ওজন, ধরেন একটা মানুষের ওজন হচ্ছে 90 কেজি বা 80 কেজি, এই 80 কেজিটা এটা যে ট্রান্সমিট হয়ে এটা মাথার ওজনটা এটা গ্র্যাভিটির কারণে আপনার পা দিয়ে মাটির দিকে যাবে। এই যে যাচ্ছে এই পুরোটা যাবে, এর ম্যাক্সিমাম অংশটাই স্পাইনাল কলাম দিয়ে যাবে, হাড্ডিগুলো দিয়ে যাবে, এবং এর একটা বড় পোর্শন কিন্তু দুই পাশের মাংসপেশি দিয়েও যাবে। তাহলে আপনার বসার পজিশনটা যদি ঠিক না থাকে, আপনার চেয়ারের পজিশন, চেয়ারটা যদি ঠিক না থাকে, অথবা আপনি দীর্ঘ সময় সব কিছু ঠিক আছে, আপনি দীর্ঘ সময় বসে থাকেন, এগুলো করলে আসলে ব্যথাটা হবেই। তো এই জন্য আমি একটু শুরুতেই আমি শাহিন আলম ভাইকে খুব বেশি উত্তর দিতে পারছি না। আপনার অনেক ব্যথা, বয়স 28, আবার কিছু ইমিউনোলজিক্যাল ডিজিজ আছে, বাত বলে, এগুলোর জন্য ব্যথা হয়। তো আপনার ব্যথাটা ঠিক কতদিন ধরে, কোনো আঘাত ছিল কিনা, তারপরে বংশে এ ধরনের মানে ব্যথা আরও লোকজনের আছে কিনা, আর কি কি অসুবিধা হয়, ব্যথাটা কি পায়ের দিকে চলে যায় কিনা, এটা ব্যথাটা কোন সময় বাড়ে, কোন সময় কমে, কি করলে কমে, এই সব কিছু যদি আমরা জানতে পারতাম উত্তরটা দিতে অনেক ভালো হতো। তো শাহিন আলম ভাইকে আমি যেটা বলবো, আবার অনেকে যারা বাইক চালায় দীর্ঘ সময়, বা ড্রাইভিং করে, কার ড্রাইভিং করে বা বাস ড্রাইভিং করে, ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বা ইভেন ভ্যান চালক যারা মানে অনেক ওজন নিয়ে টানে, এদেরও কিন্তু এই কোমরে ব্যথা হয়। তো এই ব্যথা হওয়ার একটা বড় কারণ হচ্ছে মেকানিক্যাল, আপনার মেরুদণ্ড এবং তার পাশের যে মাংসপেশিগুলো রয়েছে এদের উপর প্রচন্ড চাপ। এটা আপনি ঠিকভাবে বসে নাই সেটা থেকে হতে পারে, এটা আপনি দীর্ঘ সময় বসে আছেন সেটা থেকে হতে পারে, আপনি অতিরিক্ত ওজন নিচ্ছেন সেটা থেকে হতে পারে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম, ফলে আমাদের শরীরে চর্বির পরিমাণটা বেশি। মাংসগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে এমনি দেয় নাই, এটা কিন্তু এই যে আমাদের যে শরীরের যে মাসেলস, এটা কিন্তু এমনি না, এই মাসেলসগুলো দেয়া হয়েছে, এটা কিন্তু একটা সাপোর্ট। আপনি দেখেন, একটা যদি সোজা বাংলায় আপনার মানে নন ডাক্তারলি মানে সাধারণ মানুষের মতো করে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা বাঁশ যদি আমরা এরকম করে রাখি, এটা কি থাকবে? এটা দুই পাশ থেকে দড়ি দিয়ে বা বেঁধে টানা দিয়ে রাখতে হবে। তো সেম থিং আল্লাহ আমাদের যে মেরুদণ্ডটা দিছে, এর দুই পাশ থেকে একদম এই যে আমাদের পশ্চাৎ দেশের যে হাড্ডিগুলো রয়েছে, যে বোনসগুলো রয়েছে, এগুলোকে বলে হচ্ছে মানে গ্লুটিয়াল রিজিয়নে পেলভিস, যে বোনগুলো পেলভিক রিজিয়ন বলে, এখানে যে হাড্ডিগুলো বা বোনসগুলো রয়েছে, এখানে বেশ অনেকগুলো জয়েন্ট রয়েছে, এগুলোকে নিজেদের মধ্যে মানে আটকায় রাখা, এবং এখান থেকে মেরুদণ্ডের যে ভার্টিব্রাগুলো রয়েছে, ভার্টিব্রাল কলাম, এগুলো থেকে মাথার যে আমাদের যে স্কাল বোন রয়েছে, হেড, এর নিচ পর্যন্ত, নেক রিজিয়ন থেকে শুরু করে আমাদের গ্লুটিয়াল রিজিয়ন পর্যন্ত এই যে ভার্টিব্রাল কলামটা রয়েছে, এই যে হাড্ডিগুলো, এগুলোকে দুই সাইড থেকে আল্লাহ মাংসপেশি একদম ইকুয়াল, দুই সাইডে একই মাংস একই পরিমাণ দেয়া আছে। তো এগুলোকে বলা হয় প্যারাস্পাইনাল মাসেল। তো জানি না আপনাদের জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি, দুই সাইডে সোজা কথা দড়ির মতো করে খুব সুন্দর করে টানা দেয়া আছে। তো আপনি যদি এখানে সঠিকভাবে না বসেন, মানে আপনার যে পশ্চাৎ দেশের দুইটা নিতম্ব রয়েছে, দুইটা নিতম্বের সমান ভর, আমি এখানে আপনাদেরকে বসার সঠিক অবস্থানটা বলে দিচ্ছি। আপনাকে বসতে হবে একবারে চেয়ারের মধ্যে, আপনার পশ্চাৎ দেশটা একেবারে পেছনের দিকে নিয়ে নেবেন, চেয়ারের পেছনের অংশের সাথে, এবং খুবই ভালো হবে যদি যে চেয়ারগুলো পেছনের দিকে হালে না এরকম চেয়ারে বসবেন। এটা কাঠের হতে পারে, এটা প্লাস্টিকের হতে পারে, এটা স্টিলের হতে পারে, ফোমের হতে পারে, কোনো আপত্তি নাই, কিন্তু পেছনের দিকে হালে না। এখানে দুই পাশে সমান ভর দিয়ে আপনি জাস্ট আপনার পশ্চাৎ দেশের নিচের অংশ, পিঠের অংশটা আর ঘাড়ের জাস্ট নিচের অংশটা, এই জায়গাটাতে আপনার ব্যাক সাপোর্ট থাকবে। আপনাকে এখানে একটা জিনিস যদি একটু সহজভাবে বুঝিয়ে দিই, আপনার ওজন যদি 70 কেজি হয় সাপোজ, আপনি যদি জাস্ট কোনো কিছু, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে, যে আমরা যদি জাস্ট এইভাবে সোজা হয়ে বসি, তাহলে আপনার ওজনটা 70 কেজি আপনার মেরুদণ্ড এবং আপনার দুই পাশের যে মাংসপেশি এগুলো দিয়ে নামছে। আর এর পাশাপাশি আপনি যদি সামনের দিকে হেলে থাকেন, তাহলে আপনার যে মাংসগুলো রয়েছে এই মাংসগুলোতে এই অ্যামাউন্টটা, এটা হয়তো আরো 10 কেজি 15 কেজি যোগ হলো, মানে 70 কেজি ওজন আপনার, কিন্তু আপনার মাংস এবং হাড্ডি দিয়ে ট্রান্সমিট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে অলমোস্ট 80 কেজি 85 কেজি এরকম।
অথচ সেম থিং আপনি যদি আমি যেভাবে বললাম, দুই পাশে সুন্দর করে একটা চেয়ারে বসলেন, দুই পাশে সমান ভর দিয়ে, তারপরে পেছনে হেলান দিয়ে একদম চেয়ারের পেছন দিকে সরে গিয়ে পেছনের অংশের সাথে আপনার পশ্চাৎদেশের অংশটা এবং পিঠের অংশটা লাগানো রয়েছে, এবং এই অবস্থায় যদি আপনারা বসেন তাহলে এটাতে দেখা যাবে যে আপনার 10 কেজি 15 কেজি এটা আপনার পেছনের যে চেয়ারটা আছে এখানে সাপোর্ট পেয়ে গেছেন। ফলে আপনার ওজন 70 কেজি, কিন্তু আপনার মেরুদণ্ড দিয়ে এটা ট্রান্সমিট হচ্ছে হয়তো 60 কেজি, 10 কেজি আপনার চেয়ারের এদিক দিয়ে যাচ্ছে। ফলে আপনার স্পাইনটা, আপনার মাংসপেশিগুলো কিছুটা রেস্ট পাচ্ছে। এইটুক রেস্ট, আমাদের মেরুদণ্ড কিন্তু আলাদাভাবে কোনো রেস্ট পায় না। আপনি যখন শোন তখনও সেটা দিয়ে ওজন ট্রান্সমিট হবে, আপনি যখন বসেন তখনও সেটা দিয়ে ওজন ট্রান্সমিট হবে, আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও এটা দিয়ে ওজন ট্রান্সমিট হবে। ফলে আপনি যখন সামনের দিকে হেলে থাকবেন, যত আপনার মেরুদণ্ড দিয়ে ওজনটা, যা আপনার ওজন তার থেকে কিছুটা বেশি ট্রান্সমিট হচ্ছে। ফলে এই পজিশনে যদি আপনি একটু বেশি সময় ব্যয় করেন তাহলে আপনার মাসেলগুলো আলাদা আস্তে আস্তে ফ্যাটিক হয়ে যাবে। এই ফ্যাটিক হয়ে গেল মানে ওরা আস্তে আস্তে আপনার মনে হচ্ছে যে ব্যথা। এই ব্যথার জন্য আপনার যদি পশ্চাৎদেশের একটা অংশ দিয়ে, আমি একটু দেখাচ্ছি, পুরোটা দেখা যাবে না, যদি এরকম কাত হয়ে বসেন অথবা এদিকে কাত হয়ে বসেন, সামনে হেলে বসেন, তারপরে মানে হলো পেছনের দিকেও হলো পুরা সাপোর্ট, মানে একবারে পেছন পর্যন্ত যদি না লাগিয়ে বসেন, তখন দেখা যাবে যে আপনার হলো মেরুদণ্ডে দুই পাশ দিয়ে ইকুয়ালি ওজনটা ট্রান্সমিট হচ্ছে না। ফলে আপনার মেকানিক্যালি যে মাংসগুলো, যে মাংস, লিগামেন্ট, অন্যান্য যারা রয়েছে এগুলো ফ্যাটিক হয়ে যাবে। এই ফ্যাটিক হওয়া থেকে দীর্ঘমেয়াদী ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা ব্যথার ওষুধ খাচ্ছি, ব্যথা সহ্য মানে একটু করে ভালো হচ্ছে, আবার হলো এই বসার পজিশনটা আমরা চেঞ্জ করছি না, আমাদের হলো জীবনের যে স্টাইল, লাইফ স্টাইলটা এটা আমরা চেঞ্জ করছি না। এই সব কিছু মিলিয়েই আমরা মানে এই ব্যথাটা দীর্ঘমেয়াদী হিসাবে রূপান্তরিত হয়। তো মোটামুটি এটা কোমরে ব্যথা নিয়ে বললাম। আমি আমার পেজের লিংক এখানে একটু দিয়ে দিচ্ছি, দেখেন এই যে নয়নস পেইন ক্লিনিক, আপনি কমেন্ট সেকশনে আপনারা একটু আমার ইউটিউবের লিংকটাও দিয়ে দাও কমেন্ট সেকশনে। তো এখানে হলো আমার ওটাতে যদি আপনারা একটু যান, নিজেরা একটু ভিজিট করবেন, এখানে একটু দেখবেন আপনারা কিভাবে বসতে হয়, কিভাবে শুয়ে থাকতে হয়, কিভাবে দাঁড়ায় ইয়ে করতে হবে। এবং আমরা কোমর ব্যথায় যারা ভুগছেন এদের জন্য আমরা মানে বেশ কিছু এক্সারসাইজ, কোমর ব্যথা সহ ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, শোল্ডার জয়েন্টে ব্যথা, যে কোনো ব্যথার জন্য, অনেকগুলো ব্যথার জন্য অনেকগুলো এক্সারসাইজ এবং আমার কিছু কাজও দেয়া আছে এখানে। আপনারা পেজটা ভিজিট করবেন দয়া করে, এবং অনুরোধ করব যারা দেখছেন এখানে আপনারা একটু আমার পেজে ফলো করবেন। কারণ হচ্ছে যে আমি যে চিকিৎসাগুলো নিয়ে এসেছি এটা একটু অ্যাডভান্স একটা চিকিৎসা, বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না। তো অ্যাভেলেবেল না এই জন্য বলছি, আপনি একটা সহজভাবে বোঝেন যে আপনার ব্যথা কোমরে, আপনি ব্যথার ওষুধ কিভাবে খাচ্ছেন, মুখ দিয়ে খাচ্ছেন অথবা আমরা পায়খানার রাস্তা দিয়ে সাবস্টিটিউট দিচ্ছি, তাহলে কোমরের ব্যথা কিভাবে ভালো হচ্ছে? যেদিক দিয়েই আমরা দিচ্ছি না কেন, এই ব্যথাটা, ওষুধটা আমাদের রক্তে আসছে, পেটের মধ্যে থেকে গিয়ে ওখান থেকে অ্যাবজর্ব হয়, রক্তের মধ্যে যাবে। ধরেন আমাদের রক্ত 5 থেকে 6 লিটার, যে কোনো একটা অ্যাডাল্টের রক্ত, এখানে গিয়ে একটা 50 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম ওষুধ মিক্স হইল, অলমোস্ট 1 বালতি 5 থেকে 6 লিটার, এর মধ্যে 1 চামচ চিনি দিলে যেরকম, এরকম এটা একটা শরবতের মতো তৈরি হলো ধরেন। তাহলে এখান থেকে এই শরবতটা যদি ঘুরতে থাকে তাহলে আপনার কোমরের যে অংশে ব্যথা সেই অংশে ঠিক কতটুকু ওষুধ পৌঁছায়? খুবই সামান্য। এটা দিয়ে কিন্তু আমাদের ব্যথাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য কমে থাকে। আবার এদের হাফ লাইফটা মানে হচ্ছে এটা আমাদের শরীরে থাকে 6-7 ঘন্টা, 8 ঘন্টা। এরপরেই এই ইয়েগুলো কিন্তু, ওষুধগুলো কিন্তু আপনার কিডনি দিয়ে আপনার যে প্রস্রাব আছে এই ইউরিনেশনের মাধ্যমে, মিকচুরেশনের মাধ্যমে এটা বের হয়ে যায়। এই কারণে আপনার 10-12 ঘন্টা পরে আবার একটা ব্যথার ওষুধ না খেলে আর চলতেছে না। তো আমি যেটা করি, ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ানরা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা ধরেন যে আপনি এমআরআই করলেন, এখানে দেখা গেল আপনার একটু নার্ভের চাপ আছে অথবা যে কোনো একটা ইয়ে, ওষুধ যাচ্ছে খুব কম ওখানে জায়গা মতো। ফলে আপনি যে সোজা হয়ে আপনাকে বসতে বলছি, আপনি বসতে পারতেছেন না, কারণ আপনার পশ্চাৎদেশে তো ব্যথা, তো আপনার নিতম্বের মাংসপেশিতে ব্যথা, আপনি সোজা হয়ে দাঁড়াইতেও পারতেছেন না, এক কাত হয়ে বসতেছেন।
ফলে আপনার কন্টিনিউয়াস একই সাথে চিকিৎসাও নিচ্ছেন ব্যথা ভালো হওয়ার জন্য, আবার একই সাথে আপনি নতুন করে ইনজুরিতেও পড়ছেন। ইনজুরিতে পড়ছেন কেন? আপনি যে বাঁকা হয়ে আছেন, তার মানে আপনার পিঠের একটা দিকের মাংসপেশি কিন্তু বাড়তি স্ট্রেন, বাড়তি চাপ নিচ্ছে, ফলে আবার নতুন করে ব্যথা তৈরি হচ্ছে, এটা ভালো হচ্ছে না। তো এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে, এবং আমাদের ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যে চিকিৎসা পদ্ধতি, এখানে এই কোমরে ব্যথার জন্য দুইটাই ইনভেস্টিগেশন, একটা হচ্ছে এক্সরে আর একটা এমআরআই, যদি এটা কোনো রিউমাটোলজিক্যাল রোগ না হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যে রগের চাপ আছে, এই রগের চাপটা কিন্তু শুধু মেরুদণ্ডের জাস্ট এইখানেই না, রুটেই না, এখান থেকে বের হয়ে এখান থেকে পা পর্যন্ত রগটা যে গেছে, যে কোনো জায়গাতে চাপ খেতে পারে। তাহলে যে কোনো জায়গায় চাপ হতে পারলে, মানে যে কোনো জায়গাতে যেহেতু চাপ খেতে পারে, তাহলে যে কোনো জায়গায় চাপের জন্য ব্যথা হতে পারে। ফলে শুধু রুটের চিকিৎসা করলেও কিন্তু লাভ হচ্ছে না। এই কারণে আমার কাছে বা আমাদের ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ানদের কাছে এখানে রয়েছে আমাদের হলো ডায়াগনস্টিক ব্লক। আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড, মানে ব্লাইন্ড কোনো আমরা কাজ করি না, আল্ট্রাসাউন্ড গাইডেড অথবা সিআরএম গাইডেড আমরা ডায়াগনস্টিক, মানে ডায়াগনোসিস পারপাস, কোথায় সমস্যা, কিসে কোন জায়গার সমস্যার কারণে আপনার ব্যথা হচ্ছে, এটার জন্য আমরা এটা বের করার জন্য আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে যে জায়গাটা পাই, ওই জায়গাতে অল্প একটু ওষুধ দিয়ে দিই। যে কোনো আপনার কত বছরের ব্যথা এটা আমাদের জন্য জরুরি না। আপনার 10 বছর ধরে ব্যথা মানেই আপনার যেই জায়গাতে ব্যথা সেটা ডায়াগনোসিস হয় না। প্রপারলি ডায়াগনোসিস যদি হতো তাহলে তো আপনি ইমপ্রুভই হয়ে যেতেন। তো এটাকেই সঠিকভাবে ডায়াগনোসিস করার জন্য আমরা ডায়াগনস্টিক ব্লক দিই। ডায়াগনস্টিক ব্লক যদি আমরা দিই তাহলে আপনি অলমোস্ট এক্ষুনি, আপনার 15 বছরের ব্যথা, আপনি এক্ষুনি দেখবেন যে আপনার কোমরের বেল্ট খুলে ফেলছেন, কোমরের বেল্ট খুলে আপনি সরাসরি হাঁটতেছেন। অথচ কিছুদিন আগেও কোমরের বেল্ট সহ আপনি 10 মিনিট 5 মিনিট হাঁটতে পারতেন না, মসজিদে যাইতে 2 বার বসে পড়তেন, সেই রোগী এখন আপনি ডাইরেক্ট হেঁটে যাবেন। ফলে আমরা এটা ডায়াগনস্টিক ব্লক, ফলে আমরা শিওর হলাম যে এই জায়গাতেই প্রবলেমের কারণে আপনি আসলে মানে এই দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন, এবং এটার জন্য আপনার নর্মাল লাইফ স্টাইল এটা সব পুরাটাই চলে যাচ্ছে। তো এবং এই কারণে আপনার রোগও ভালো হচ্ছে না। তো আমরা যখন এই জিনিসটা এখানে যখন আমরা থেরাপিউটিক ইন্টারভেনশন করে দিব, আপনি আল্লাহ চাইলে 6 থেকে 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত মোটামুটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যথার ওষুধ ছাড়া। যেই ভাই আমাদেরকে ফোন দিয়েছিলেন উনি বলতেছে আমার কোমরে খুব ব্যথা, তো এটা ওনার বয়স কত? 28। এখন 28 বছর ধরলাম আমরা, খুব ব্যথা এবং কোনো ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, তাহলে উনি তো প্রতিদিন ওষুধ খাবেই। তাহলে এই যে ব্যথার ওষুধগুলো আপনি 28 বছর বয়স্ক রোগীদেরকে আমরা যদি 100 জনকে প্রতিদিন ব্যথার ওষুধ খাওয়াই, তাইলে আপনি মাথার মধ্যে রাখেন 1 থেকে 2 বছর টাইম, এর মধ্যে 10, 15 অথবা 20 জন লোকজনের হঠাৎ করে দেখবেন যে চোখ মুখ ফুলে উঠছে, প্রস্রাব কমে যাচ্ছে। এটাই যদি 3 বছর হয় পার্সেন্টেজটা আরো বাড়বে। 4 বছর, 5 বছর, যত সময় যাবে আস্তে আস্তে কিডনির সমস্যা ডেভেলপ করবে। অথবা ব্যথার ওষুধ যখনই আপনি খাওয়া শুরু করবেন, আজকে যদি খান তাইলে আপনি মাথার মধ্যে রাখেন কাল পরশু, এই আজকে থেকে যদি শুরু করেন 2 দিন 3 দিন, এর মধ্যেই দেখবেন যে আস্তে আস্তে বুকের এখানে এই যে মানে বুক এবং পেট যে জায়গাতে শুরু, এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা আর কি, এই রিজিয়নে একটু জ্বলতেছে, ব্যথা হচ্ছে, পেটটা ফুলে ফুলে থাকে, পায়খানা কষা, তারপরে খাওয়ার রুচি কমে গেছে। এবং আমাদের মা খালা বহু একটা গ্রুপ আছে, এদের এই ব্যথার ওষুধ ওই আমাদের গ্রামে গঞ্জে ওষুধের দোকানদারদের থেকে যায় ব্যথার ওষুধ খেয়ে, ডাক্তারদের দেখাইলে ভিজিট লাগে, তো ওনারা গ্রামে যে ওষুধ ব্যথার ওষুধ খেয়ে এসে এরকম থাকতেছে, দেখা যাচ্ছে যে ওদের শরীরের রক্ত কম। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলি, না ওটা একটু পরে বলতেছি। তো এই যে ব্যথার ওষুধ খাচ্ছে রেগুলার, ব্যথার ওষুধ খাইতে খাইতে আস্তে আস্তে অ্যাসিডিটি হতে হতে এখান থেকে আলসার হতে হতে সে কোনো ঝাল খাবারই খেতে পারে না। দেখবেন যে খালি দুধ দিয়ে ভাত খাচ্ছে। আপনাদের নানি, আপনাদের শাশুড়ি, আপনার মা, খবর নেন একটু, আপনারা দেখেন আপনাদের মধ্যে এরকম বহু লোকজন আছে ঝাল খাবার খায় না বেশি, এবং এরা শরীর দুর্বল, রোদের মধ্যে যায় না, সারাদিন শুয়ে থাকে, ব্যথা, অল্প একটু কথা বললেই হইচই শুরু করে দেয়, রাগারাগি শুরু করে দেয়, মন মেজাজ খুব গরম। তো ব্যাপারগুলো হচ্ছে যে এর কারণ হচ্ছে ওদের শরীরে শক্তি কম, ব্যথা,
এবং ব্যথাটাও পুরোপুরি ভালো হচ্ছে না, ফলে ঘুম হচ্ছে না। ঘুম না হলে আস্তে আস্তে প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, সব মিলে একটা খুব অশান্তির মধ্যে আছে। এবং এই কারণেই এই ধরনের খিটখিটে একটা লাইফ লিড করতেছে তারা, এবং এটার রেসপন্স কিন্তু এটার ভুক্তভোগী আপনারাও। তো এখানে আমরা ব্যথার অলমোস্ট 70-80 মানে ব্যথার ওষুধ খেয়েও যারা ভালো হচ্ছেন না, এই ধরনের রোগীকে আমরা যদি ইন্টারভেনশনাল পদ্ধতিতে চিকিৎসা দিই, সবাই কিন্তু দুনিয়াতে আল্লাহ কাউকে কোনো সিঙ্গেল মানুষ ভালো করতে পারবে না। তবে এখন পর্যন্ত ইন্টারভেনশনাল পেইন মেডিসিনে যে সকল পদ্ধতি রয়েছে, আমরা এগুলো খুবই অ্যাডভান্স পদ্ধতি। যে ধরেন যে প্রতিদিন ব্যথার ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, এরকম 10টা রোগীর মধ্যে 6, 7 অথবা 8 জন একদম নর্মাল মানুষের মতো দাঁড়ায় নামাজ পড়বে, তারপরে নিচে বসে পায়খানা করবে। যে গত 2-3 বছর ধরে নিচে বসেনি, চেয়ারে বসে পায়খানা করছে, মানে কোমরে বসে পায়খানা করছে, চেয়ারে বসে নামাজ পড়ছে, কোমরে বেল্ট পরে থাকছে, উনি আপনার আমার মতো প্রতিদিন 2-3 কিলো 4 কিলো হাঁটতে পারবে ইনশাল্লাহ। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, কিন্তু হাঁটবে, এবং কোমরে বেল্ট ছাড়া। এবং ক্ষতিকর যে সকল ব্যথার ওষুধ আমরা রেগুলার খাচ্ছি এগুলোও ছাড়াও হাঁটতে পারবে। কারণ হচ্ছে আমরা আপনার শরীরে যে পেইন জেনারেটরটা রয়েছে এটাকে আমরা ব্লক করছি। এটা ব্লক হওয়া মাত্র আপনি মোটামুটি সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন। এতে কিন্তু উপকার আরেকটা, আপনাদেরকে আরেকটা ব্যাপার সচেতন করি। আমাদের গ্রামে গঞ্জে যারা ব্যথার ওষুধ খায়, এদের একটা বড় গ্রুপ প্রতিদিন গ্যাসের ওষুধও খাচ্ছে। তো গ্যাসের ওষুধ নামে যে জিনিসটা প্রচলিত, এটা কিন্তু PPI নামে আসলে। তো এটা প্রোটন পাম্প ইনহিবিটর। এটা হচ্ছে অ্যাসিড আমাদের শরীরে, স্টোমাক, আমরা খাওয়ার পরে একটা অ্যাসিড বের হয়, ওটা খাবারটাকে মানে একটু ভেঙে ফেলে আর কি। এই জিনিসটাকে নিউট্রালাইজ করে দেয়, অ্যাসিডটাকে ধ্বংস করে দেয়, নিউট্রাল বানায় দেয়। ফলে তো আমি প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, যদি এই জিনিসটা উপকারী না হতো তাহলে আল্লাহকে দিত? দুনিয়াতে এখন পর্যন্ত সবকিছু আবিষ্কারই হয়নি। এটা বাইরে থেকে যা আসতেছে, যে আমরা খাবার খাচ্ছি, বাইরের চারপাশে তো রোগ জীবাণু আছে, খাবারের সাথে রোগ জীবাণু আছে। এই জিনিসগুলোর মধ্যে একটা বড় অংশ কিন্তু এই অ্যাসিডগুলো যখন আপনার মানে অ্যাসিডের মধ্যে দিয়ে খাবারগুলো যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, খাবারগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, হজমটা ভালো হচ্ছে। এর পাশাপাশি এই অ্যাসিডটা কিন্তু আমাদের শরীরে ভিটামিন সি, তারপরে ফলিক অ্যাসিড, আয়রন, এরকম সহ 4-5টা জিনিস, এগুলো আপনার মনে করেন যে হজম মানে অ্যাবজর্পশন হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া আরো অনেকগুলো এনজাইম অ্যাক্টিভেশনের জন্য ইম্পর্টেন্ট। ফলে আপনি দেখবেন যারা প্রতিদিন ব্যথার ওষুধ খাচ্ছেন, গ্যাসের ওষুধ খাচ্ছেন, এদের কিন্তু আস্তে আস্তে রক্ত স্বল্পতা দেখা দিবে, এবং শরীরে আরো মানে শারীরিক দুর্বলতা সহ অন্যান্য জিনিসগুলো দেখা দিবে। তো এই আজকের এই লাইভের মাধ্যমে অ্যাটলিস্ট এইটুকু সচেতন হন যে যারা গ্যাসের ওষুধ আপনার ফ্যামিলিতে রেগুলার খাচ্ছে, এদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার মা, আপনার খালা, আপনার শাশুড়ি, আপনার বাবা, আপনার শ্বশুর, আপনার ফুপু, মানে খুব নিকট আত্মীয়দের মধ্যে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের পায়খানা না হলে কি করেন? বলবে আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি। ওনাদেরকে দয়া করে বলেন যে গ্যাসের ওষুধ যেটা, এটা পায়খানা হওয়ার জন্য না, পায়খানার ওষুধ আলাদা, গ্যাসের ওষুধ প্রতিদিন খাওয়ার জন্য না। এটা যদি আপনার খুব অ্যাসিডিটি থাকে, আলসার থাকে, তাহলে আপনি একটা মেডিসিন স্পেশালিস্ট অথবা যে কোনো একটা MBBS ডাক্তারের কাছে যান। অনেক সুন্দর গ্যাসের এই মানে অ্যাসিডিটির জন্য খুব সুন্দর সুন্দর চিকিৎসা রয়েছে। তো ওইটা 42 দিনের একটা কোর্স করে নিলেন, দীর্ঘমেয়াদে ভালো থাকবে। তো কিন্তু আপনি ওষুধ খাওয়া যাবে না, গ্যাসের ওষুধ সারা জীবন খাওয়ার জন্য না, ক্যান্সার হয়ে যাবে আস্তে আস্তে। ওইখানে যদি হয় লং টাইম যদি অ্যাসিডিটি, আস্তে আস্তে ক্যান্সার হয়ে যাবে। একটা জিনিস আপনি একটু আপনারা মাথায় নেন, আমি এর মাঝখানে আচ্ছা দেখি নতুন কোনো ব্যথা রিলেটেড কোশ্চেন আসছে নাকি। হাঁটু ব্যথা, আচ্ছা আচ্ছা, কোমরে ব্যথা সম্পর্কে আমরা বললাম। তো আমার পেজে আপনারা একটু দয়া করে সবাই লাইক দেন, এবং আপনাদেরকে আমরা একটু এটাও বলতে চাই যে আপনারা লাইভটি শেয়ারও করতে পারেন। আশা করতেছি আমরা এমন কিছু নতুন নতুন আইডিয়া বা ইনফরমেশন আপনাদের কাছে দিব যেটা আপনাদের কাছে একটু আনকমন। তো এটা অনেক লোকজনের উপকার হবে। যেমন একটা উদাহরণ দিই, আপনারা ধরেন যে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য যেহেতু বাংলাদেশে 90%-এর বেশি 94-95% মুসলিম, তো সেই নামাজের উদাহরণটাই দিচ্ছি। হিন্দু ভাই বোনদের জন্য যে পূজার জন্য নিচে বসতে হয়, বা অন্য ধর্মাবলম্বীদের তাদের ইবাদতের জন্য নিচে বসতে হয়। তো আমরা একটা চিন্তা করি, আমরা যদি ধরেন যে আমরা বগুড়া থেকে লাইভটা করছি, বগুড়ার লোকজন অথবা পুরো বাংলাদেশের লোকজন
অথবা পুরা দুনিয়ার লোকজন যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো অসুবিধা আছে? তো আল্লাহ এই নামাজটা দিছে কিন্তু আমাদের এক্সারসাইজের জন্য। আমরা যখন দাঁড়ায় মানে সঠিক উপায়ে যখন আমরা নামাজ পড়ি, আমরা যখন প্রপারলি রুকুতে যাব, আপনারা দেখবেন, আপনারা নিজেরা একটু গিয়ে দেখেন প্রপারলি রুকুতে পিঠটা একদম সোজা থাকবে। এরকম আমরা যে এরকম আমাদের মা খালা চাচি ওরা মসজিদে ঠিক মতো যান না, দেখবেন যে জাস্ট এরকম করে হেলেই সোজা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু রুকু করার সঠিক প্রক্রিয়া না। আপনাকে এই যে এরকম পিঠটা এরকম হয়ে যাবে, আপনি এরকম পজিশনে একটু নিজে গিয়ে দেখেন যে আপনার ব্যাক মাসেল, যে পিঠের যে মাংসপেশিগুলো রয়েছে, পশ্চাৎদেশের বা নিতম্বের যে মাংসপেশি রয়েছে, পায়ের মানে হ্যামস্ট্রিং যে মাংস, থাইয়ের পেছনের এবং হাঁটুর নিচের যে মাংসপেশি, এগুলোর মধ্যে কি সুন্দর একটা টান পড়ে। এই স্ট্রেচিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার শরীরের যে রক্ত, এটা কিন্তু গ্র্যাভিটির কারণে এখান থেকে পায়ে যাচ্ছে, কিন্তু পা থেকে ওঠার কিন্তু কোনো উপায় নাই। তো এই জন্য আপনি এই ইয়েটা কিন্তু খুব জরুরি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো 2 নাম্বার, আপনি সেজদার পরে যখন বসবেন, সেজদার সময় কিন্তু আপনার হলো যেটা ইয়ে হবে হলো মাথায় সার্কুলেশনটা ভালো হবে, এবং সেজদার পরে যে বসছেন আপনার পশ্চাৎ দেশটা যখন আপনার হাঁটুর নিচের মাংসপেশিতে চাপ দিচ্ছে, তখন কিন্তু খুব সুন্দর একটা সার্কুলেটিং একটা ব্যাপার হলো। এবং আপনারা শিওর থাকেন যে যারা চেয়ারে বসে নামাজ পড়ে আপনার আত্মীয় স্বজনের মধ্যে বা আপনাদের মধ্যে বয়স্ক লোকজন থাকতে পারেন, এখানে আপনারা মনে রাখেন যে 100টা আপনারা চেয়ারে বসে নামাজ পড়ে এরকম লোকজনে দেখেন, আর 100টা দাঁড়ায় লোকজন, বা 100টা দরকার নেই, 10 জন করে আপনারা দেখেন যারা চেয়ারে বসে নামাজ পড়ে, এদের একটা বড় গ্রুপ এদের কোমর থেকে পায়ের নিচের অংশে চিরচির করে। আর হলো আপনার যারা দাঁড়ায় নামাজ পড়ে, এদের মধ্যে 1 2 জন থাকতে পারে কোমরের নিচের অংশে চিরচির করে, কিন্তু বেশিরভাগেরই করবে না, কারণ এটা আল্লাহ এটা আমাদের এক্সারসাইজের জন্য দিয়েছে। তো বললাম এটাতে আল্লাহর তো কোনো উপকার নাই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর এই কারণে আমি সবাইকে বলবো যে যত দিন পর্যন্ত সম্ভব সেটা হচ্ছে যে আপনাকে সঠিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আপনি নিচে বসে পায়খানা করতে হবে, আপনি হলো মানে আমরা যে মলাসন বলি বা আমরা যেভাবে বসে পায়খানা করি প্যানে, এটা হাই কমোডি না, এটা আমাদের হলো পায়খানা পেটের থেকে বের হয়ে যাওয়ার জন্য বা চাপ পড়ার জন্য খুব ভালো, হিপ জয়েন্ট পেলভিস এগুলোর জন্যও ভালো, হাঁটুর নিচের অংশের জন্যও ভালো। তো আর আপনি যখন আল্লাহ কিন্তু আরেকবার শুরুতে বলছে, আল্লাহ এই মাংসগুলো কিন্তু আমাদেরকে এমনি দেয় না, এই মাংসগুলো কিন্তু দড়ি। ফলে আপনি দেখেন আপনার পাটা যে সোজা করছেন, আপনি দেখবেন আপনার হাঁটুর উপরে যে মাংসপেশিটা এটা একদম টাইট হয়ে গেছে, আবার ভাঁজ করবেন হাঁটুর নিচের মাংসপেশিটা টাইট হবে। ফলে যারা নিচে বসে না, আস্তে আস্তে ওনাদের পা মাংসপেশিগুলো স্টিফ হয়ে যাবে এবং দেখা যাবে যে আপনার হাঁটুটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। আস্তে আস্তে আপনাকে বলবে যে চলো আপনার হাঁটুটা পুরোটা চেঞ্জ করে ফেলতে হবে, স্টিলের হাঁটু টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে। তো যতদিন সম্ভব আমরা সঠিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়বো, নিচে বসে পায়খানা করবো এবং প্রতিদিন 4 কিলো হাঁটবো। তো যারা হাঁটুতে ব্যথা অথবা কোমরে ব্যথা, 2 গ্রুপের লোকজনকে বলছি, আমাদের পজিশন দিয়েই কিন্তু শুরু, যে হাঁটুতে ব্যথা কখন হবে। এর মধ্যে আরেকটা জিনিস আপনাকে হাঁটু ব্যথার জন্য একটা জিনিস বলি, আমরা হাঁটুতে ব্যথা যাদের, এদের জন্য হাঁটুর ব্যথা শুধুমাত্র যে অস্টিওআর্থ্রাইটিসের জন্যই হয় তা আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, যে কোনো জায়গায়, এটা আমরা আমার পেজে যাবেন আপনারা, অথবা যাদের ফ্যামিলিতে এরকম রয়েছে আপনারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে আমি ডাক্তার মোহাম্মদ নূর আলম নয়ন, এখানে আমার চেম্বার এখানে আউটডোরে প্রতি বৃহস্পতিবার এখানে আমরা বসি, সকাল 9টা থেকে ওই 1টা পর্যন্ত টিকিট দেয়। আপনারা আরো আগে আসবেন, এখানে আসবেন, আপনাদের আগে কত দিনের চিকিৎসা করেছেন তার কাগজপত্র নিয়ে আসবেন। আপনাকে আমরা আমার সাথে অথবা ডাক্তার কোরবান রনি ওনার সাথে যোগাযোগ করে একবারে আসবেন, আমরা চেষ্টা করব যে হলো এখানে সঠিক একটা পরামর্শ দিতে। এটা হলো একটা ব্যাপার। এবং আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে বগুড়া সহ উত্তরবঙ্গের যারা রয়েছেন ওনাদের জন্য একটা সুখবর রয়েছে, আমরা এখানে ওজন হাঁটু ব্যথার জন্য ওজন থেরাপি শুরু করেছি। তো এইখানে এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এখন আমি মেডিকেলে, এটা 12টা সেশন, এটা একটা খরচ আছে, তো এই পুরোটা সেশনে কিন্তু ফ্রিতে দিচ্ছি। তো এই যে এক ভাই শাহিন আলম উনি বলছে যে উনি দোকানে বসে কাজ করে অনেক সময়, এটাই মেইন কারণ, আপনি সামনে হেলে কাজ করেন, এটাই মেইন কারণ।
আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমার পেজে লাইক দিয়ে এর ভিতরে কোমরে ব্যথার কিছু ব্যায়াম আছে, এটাতে আপনি এই ব্যায়ামগুলো শুরু করুন। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার, ব্যথার তীব্র যে ওষুধগুলো রয়েছে, আপনার যেখানে ব্যথা হোক, ব্যথার ওষুধ খেলে তো ব্যথা কমবে, এটা কিন্তু সমাধান না। আপনি ব্যথার জন্য নাপা 1 বা এই টাইপের ওষুধ খেতে পারেন। আপনার যদি কোমরের কোনো এক্সরে করা থাকে তাহলে আপনারা আমার পেজে বা আমার ওখানে হলো হোয়াটসঅ্যাপও আছে, এখানে আপনি শেয়ার করতে পারেন, সঠিক একটা পরামর্শ দিব। এটা হচ্ছে একটা ব্যাপার। আপনি দীর্ঘমেয়াদী যারা বসে থাকে বা অন্য যে কোনো কাজ করেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি মাথার মধ্যে রাখেন, আমাদের হাঁটু ব্যথা হোক আর কোমরে ব্যথা হোক, আমাদের পজিশনিং কিন্তু এর জন্য মেইন দিন। আপনি দীর্ঘ সময় একই পজিশনে থাকতে পারবেন না। আপনাকে কি করতে হবে, প্রতি 20 থেকে 25 মিনিট পর পর যদি বসা থাকেন তাহলে উঠে দাঁড়ান, একটু মশরামশরি করেন এদিক ওদিক, সামনে পিছনে হালুন, জাস্ট চেয়ারে বসে আছেন এখান থেকে নিচে পায়খানা করার মতো করে বসেন, স্কোয়াটিং বলে। তারপরে আমার পেজে আরো বেশ কিছু ব্যায়াম আছে, এগুলো একটু করেন, অল্প একটু দৌড়ান, প্যারেড করার মতো করেন, আবার এসে আবার কাজে শুরু করেন। আপনি ব্যাংকার হতে পারেন, আপনি টিচার হতে পারেন, আপনি দোকানে বসে থাকতে পারেন, আপনি যাই করেন না কেন, আপনাকে অবশ্যই প্রতি 15-20 মিনিট পর পর নিজের পজিশনটা চেঞ্জ করতে হবে। আপনি মাথার মধ্যে রাখেন, আপনারা যেটা শুনে শুনে বড় হচ্ছেন, এটা কিন্তু আমাদের একটা ভুল চিন্তা ভাবনা যে আমাদের কোমরে ব্যথা মানেই মনে হয় হাড্ডি বেড়ে গেছে, ক্ষয়ে গেছে, বা আপনার হলো পিএলআইডি হয়ে গেছে। আমাদের মোর দ্যান 90% পেইন হচ্ছে মেকানিক্যাল পেইন। আমরা কি পজিশনে বসে আছি, কি পজিশনে শুয়ে থাকি, বা দীর্ঘক্ষণ যে পজিশনটাতে থাকি, এটা কি কোনো অস্বাস্থ্যকর পজিশন কিনা, পেছনে হেলান দিয়ে বসতে হবে আমাদেরকে, এটা হচ্ছে একটা ব্যাপার। এবং সঠিকভাবে আমাদের যে মাসেলগুলো রয়েছে মানে কোমরের উপরের নিচে, এগুলোকে শক্তিশালী করতে হবে, ব্যায়ামের বিকল্প নাই। এবং আপনি এটা ব্যথার ওষুধ খান আর আমার ইন্টারভেনশনাল পদ্ধতিতে আপনি চিকিৎসা করেন, আপনাকে আলটিমেটলি কিন্তু এক্সারসাইজ করতেই হবে। মোশাররফ হোসেন উনি বাম হাতে ফ্রোজেন শোল্ডার, হাত উঁচু করতে পারেন না, তো এটা হলে তো ঘুমানো যায় না। আস্তে আস্তে ডায়াবেটিস যদি থাকে তাহলেও এটা আবার শুকাতে চায় না, উল্টা আবার ডায়াবেটিসই আরো বেড়ে যায়। তো অসুবিধা নাই, আমরা আজকে তো আসলে খুব বেশি সময় পাচ্ছি না। আপনার এটার জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে যে আপনি একটু একটু করে এক্সারসাইজ করতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। যদি একান্ত খুব ব্যথা হয় তাহলে একটু তীব্র ব্যথার ওষুধ একটা অল্প সময়ের জন্য 10 থেকে 12 দিন বা 15 দিনের জন্য খেতে পারবেন আপনি, গ্যাসের ওষুধ সহ। এর পাশাপাশি আপনি একটু দিনে একটু মাসেল রিল্যাক্সেন্ট, মায়োল্যাক্স বা এই টাইপের আপনি যে কোনো একটা ডাক্তারকে দেখে নিতে পারেন। অথবা যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনার নিয়ে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও একটু শেয়ার করে দাও এর মধ্যে। তো যদি আপনি যোগাযোগ করেন, আমরা কিন্তু এখানে আপনাকে আরো কিছু চিকিৎসা, আপনার যদি এক্সরে থাকে বা আপনার একটা আরবিএস করা আছে কিনা, ইউরিক অ্যাসিড বেশি আছে কিনা, মানে আমরা কিছু ইনভেস্টিগেশন আপনাকে বলে দিব। এর মধ্যে যদি বেশি থাকে, এখানে হয় কি অস্টিও আর্থ্রাইটিসের জন্য কিন্তু শোল্ডার পেইন বেশিরভাগ সময়ই হয় না। আমাদের হাতটা কিন্তু ঝুলে আছে আসলে কয়েকটা মাংসপেশিতে, 4টা মাংসপেশি। এই মাংসপেশিগুলো যখন এই শোল্ডার জয়েন্টে এসে লাগে, কিছু টেন্ডন বলে, এই জায়গাগুলোতেই ইনজুরি হয়ে যায়, টিয়ারের মতো, পার্শিয়াল টিয়ার, কমপ্লিট টিয়ার, মানে ছিঁড়ে যাওয়া বা ফেসে যাওয়া এরকম। এটাকেই বডি যখন রেসপন্স মানে রিপেয়ার করতে চায় তখনই আপনি ব্যথাটা পাচ্ছেন। ফলে তীব্র ব্যথার ওষুধ না খেয়ে আপনি নাপা 1 ট্যাবলেট, নাপা 1 এটা একটু খেয়ে দেখতে পারেন, 3 বেলাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি 14 দিন বা খেয়ে দেখেন। এর পাশাপাশি দিনে 2টা করে লেবু খান, সিবিট খান, আর জিঙ্ক খেতে পারেন। আমরা ওষুধ আমি লিখে দিব, আপনি যদি ইয়েতে যোগাযোগ করেন, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য ওটা। আচ্ছা, আরো 2-1টা আমরা আজকে শেষ করব। আমাদের হলো মোহাম্মদ নিপু, উনি হচ্ছে অজু করার সময় বেসিনে পা উঠাতে গিয়ে ডান পায়ের রগে টান লাগে, এমনিতে চলাফেরায় কোনো সমস্যা নাই, কিন্তু হাঁটু ভাঁজ করে বসতে গেলে বা ডান পায়ে উপরে, এখানে আপনার কোনো একটা মাসেল স্পাজম আছে, এটা ঠিক সায়াটিকা বলা যাবে না। তো এটা আপনার হ্যামস্ট্রিং টাও টাইট থাকতে পারে। আপনি আমার পেজে লাইক দিয়ে এর মধ্যে হ্যামস্ট্রিং এর জন্য কিছু এক্সারসাইজ আছে লো ব্যাক পেনের মধ্যে, অথবা আপনি গুগলেও সার্চ দিয়ে হ্যামস্ট্রিং এর জন্য যে এক্সারসাইজ গুলো আছে এগুলো একটু করতে থাকেন। যদি ইমপ্রুভমেন্ট না হয় তাইলে আপনি আমার নাম্বার এখানে দেয়া আছে, এখানে আমার নাম্বার তো কমেন্টে দেয়া আছে না? দেয়া আছে। আচ্ছা, একজন আরিফ মাহমুদ উনি জিজ্ঞাসা করেছেন আপনার পেজের নাম কি।
আমি আমার পেজের লিংক এই কমেন্টের উপরে দিয়ে দিয়েছি, আরেকবার দরকার হলে পেস্ট করে দাও, যে আপনি আমার কমেন্টে একটু চেক করেন। আমার হলো পেজের নাম হচ্ছে নয়নস পেইন ক্লিনিক। তো আপনারা এখানে আপনারা হলো একটু নিজেরা যারা আছেন আপনারা লাইক দেন, আমি রিকোয়েস্ট করব। এবং আমরা বলবো আমার খালার হাঁটু এবং কোমরের ব্যথা আপনার কাছে অবশ্যই নিতে পারবেন আপনি। আপনারা এই পেজে আজকে যারা রয়েছেন, আমি সবাইকেই আমি আমার প্রাইভেট চেম্বারও রয়েছে, বগুড়ায় রয়েছে, নওগাঁয় রয়েছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হসপিটালে 145 নম্বর রুমে আমি প্রতি বৃহস্পতিবার বসি, ওইখানে আসবেন। অথবা বগুড়াতে যারা আছেন, যদি মনে করেন যে আমি ওখানে দেখাবো না, বসে থাকতে বেশি সময় লাগে, সেক্ষেত্রে আপনি ডেল্টা জেনারেল হসপিটাল, এটা ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, এইখানে বসি আমরা। এখানে শেয়ার করা আছে, আপনারা আমার পেজে ওখানে গেলেও ওখানে আমরা শেয়ার করে দিব। তো আজকে এই যে মাথা ব্যথার জন্য সহ অনেক ব্যথার প্রশ্ন, আপনাদের রেসপন্স পেয়ে আমি ভালো। তো আমরা ইনশাল্লাহ দফায় দফায় আমরা আপনাদেরকে আরো 2-1 দিন একটু কথা বলবো, সবাইকে সচেতন করতে চাই আমরা। আসলে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ না খেয়ে, হ্যাঁ মাথা ব্যথা করে, মাথা ব্যথার জন্য আপনি যদি বগুড়ায় হন তাহলে একবার আসেন, না হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে একটু যোগাযোগ করেন কি ধরনের ব্যথা। আজকে যেহেতু আমরা শেষ করব এই জন্য, না হলে আমরা মাথা ব্যথা নিয়েও একটু কথা বলতাম, মাথা ব্যথা নিয়ে ইনশাল্লাহ একটা সেশনও করবো। আর ব্যাক পেইনের জন্য আমি আবার ব্যাক পেইনের জন্য কি করব, ব্যাক পেইনের জন্য প্রথম কথা হচ্ছে যে আপনি যাই করুন না কেন, আপনি মাথার মধ্যে রাখেন আমাদের বসে থাকার স্টাইল, শুয়ে থাকার স্টাইল। ধরেন আমাদের মা, খালা, চাচি এরা পিড়িতা বসে থাকে, মোড়াই, টুল এই জায়গাগুলোতে বসে থাকে। আপনি ব্যাক সাপোর্ট ছাড়া কোথাও বসবেন না, চেয়ারে বসবেন যেটাতে হেলান দেওয়া যায়। যে চেয়ারের পেছন দিকে এর উপরে চলে যায়, অনেক দূর চলে যায়, এটাতে বসবেন না। এটাতে যদি বসেন তাহলে দেয়াল, দেখেন আমি এরকম চেয়ারেই বসছি কিন্তু আজকে। তো এই চেয়ার যদি আপনি পান, সেক্ষেত্রে চেয়ারটা নিবেন পেছনের দিকে, দেয়াল পর্যন্ত গেলেন, যে তারপরে এরকম হেলান দিয়ে বসবেন। এবং প্রতি 20 থেকে 25 মিনিট 30 মিনিট পর পর উঠে দাঁড়াবেন, একটু মশরামশি করবেন। আবার এই কাত হলেন, বসলেন, একটু স্কোয়াটিং বলে, 2 হাত উপরে তুলে হাঁটু ভাঁজ করে একটু কিছু দূর বসলেন, উঠলেন, এরকম 10 বার করলেন, এদিক ওদিক মশরামশি করলেন, পুরো পায়খানা করার স্টাইল স্কোয়াটিং বলে। এভাবে যদি বসেন, এভাবে বসে অল্প একটু জোরে জোরে হাঁটেন লম্বা ধাপে, আবার এসে আপনার কাজ করেন, 5 মিনিট ব্রেক নেন, তাহলে আপনি দীর্ঘ সময় মোটামুটি সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবেন। এর পাশাপাশি মাসেল স্ট্রেংথেনিংও হবে। আমরা আবার সেশন করবো, আপনাদের রেসপন্স মোটামুটি অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরকম আশা করতেছি আপনাদেরকে আমরা আরো সহযোগিতা করতে পারবো, আর একটু মানে সবাইকে এই ইনফরমেশন গুলো আমি যেগুলো যা দিচ্ছি এগুলো দিয়ে আরেকটু সচেতন করতে পারবো। এবং ডাক্তার কোরবান রনিকেও ধন্যবাদ, একজন চমৎকার মানুষ, চমৎকার ডাক্তার। তো আপনারা আপনাদের ভালোবাসা তাকে দেখতেছি এবং তার জন্য ভালোবাসা রাখবেন। একই সাথে আমিও আজকে আপনাদের সাথে যেহেতু পরিচিত হলাম, আপনাদের কাছ থেকে আমিও ভালোবাসা সহযোগিতা চাচ্ছি এবং সহযোগিতা করতেও চাই। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার পেজে লাইক দিবেন, একটু শেয়ার করবেন, যাতে অন্যরা জানতে পারে। খুব অ্যাডভান্স চিকিৎসা। আপনারা এই যে শুনে এসেছেন আগে থেকে যে শোনেন বাবা আপনার বয়স হয়ে গেছে, এখন থেকে এই পর্যন্তই মানে এই ব্যথা সহ্য করে যেতে হবে, ওজন না কমালে ব্যথা মানে কমবে না, বা ডায়াবেটিস না কমালে ব্যথা কমবে না। তো এই জায়গা থেকে কিছুটা বের হয়ে এসে আপনার যাই থাক না কেন ব্যথা আগে কমাই দিব, তারপরে পুরো চিকিৎসা চলবে এটা। তো আর জাস্ট 2 মিনিটে শেষ করবো আমি, যেহেতু একটু সময় ব্যস্ততা। আমি যে ধরনের ব্যথার চিকিৎসা করি এক কথায় একটু বলছি, সেটা হচ্ছে যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সিজার হওয়ার পরেই দেখবেন যে যাদের ওয়াইফ রয়েছে বা বোন রয়েছে, দেখবেন যে সিজার বা অপারেশনের পরেই কোমরে একটা ব্যথা হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে আচ্ছা, তারপরে পিএলআইডির ব্যথা, তারপরে অস্টিওআর্থ্রাইটিস, কাঁধের ব্যথা, তারপরে এই যে হাতের শোল্ডার জয়েন্টের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, বাতের ব্যথা, ক্যান্সারের ব্যথা, সারা শরীরে জ্বালা পোড়া ব্যথা, অপারেশনের পরে কাটা জায়গায় ব্যথা, স্পোর্টস ইনজুরি, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হৃদরোগ ব্যতীত অন্যান্য যে বুকের ব্যথা, মানে যে কোনো ব্যথা আর কি। তো মোটামুটি আজকের জন্য আমরা শেষ করছি। আর শেষে আমি কোরবান রনিকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ এবং কোরবান রনির কাছে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। যাই হোক, আপনারা অনেক কিছু জানলেন আশা করি। আর ভাইও খুব কোঅপারেটিভ। আপনারা শহীদ জিয়া মেডিকেল কলেজে 10 টাকার টিকিট দিয়েই ভাইকে দেখাইতে পারবেন। এরকম একটা পেইন মেডিসিন স্পেশালিস্ট পাশে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো
আশা করবো আপনাদের অনেক উপকার দিবে। যেই পরামর্শগুলো দিয়েছে আমিও শুনলাম, আমার নিজেরও কোমর ব্যথা। অসুবিধা নেই, আমি এই যে লাস্ট এটা ফিনিশিং করে দিলাম। অনেক লাইভ হবে ওনার সাথে, আর ওনার পেজের লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে, ওখানে অনেক ব্যায়াম শিখিয়ে দিয়েছেন উনি, তো ওইগুলো আপনারা দেখে নিয়েন। আর আবার একটা লাইভ হবে ইনশাল্লাহ, আরও একটা না বেশ কিছু হবে, কারণ আমার পেজে যেহেতু আপনারা অনেক মানুষজন আছেন, সবারই আসলে এই বয়সে হোক, বুড়ো বয়সে হোক, মাঝ বয়সে হোক, সবারই ব্যথা বুথার সমস্যা আছে। তো আশা করব যে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।